ঋষভ পেছনে ফিরে তাকায়। অরিন দাঁড়িয়ে আছে, মুখ ভরা উৎকণ্ঠা, কণ্ঠে অস্পষ্ট সংকোচ আর চোখে জিজ্ঞাসা। ঋষভ হালকা কণ্ঠে বলে ওঠে, কিছু বলবে? অরিন কয়েক সেকেন্ড চুপ করে থেকে নরম গলায় বলে ওঠে, আজ আপনাকে খুব মন খারাপ দেখাচ্ছে, শরীর ঠিক আছে তো? ঋষভ অরিনের দিকে ভালোভাবে তাকায়। মেয়েটার মুখে যে উদ্বেগ সেটা সে ভালোভাবেই দেখতে পাচ্ছে, কিন্তু ঋষভের দৃষ্টি যেন কাচের মতো ঠান্ডা। ঋষভ আস্তে করে বলে ওঠে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছেন তো বলছেন, কিন্তু আপনার চোখ মুখ কেমন যেন লাগছে, কিছু হয়েছে কি? ঋষভ মুখ ঘুরিয়ে নেয়। তার ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে আছে। এই প্রশ্নগুলো যেন সেই ক্ষতর উপর লবণ ছিটিয়ে দিচ্ছে। ঋষভ এবার আবার সরাসরি তাকায় অরিনের দিকে। সেখানে সে স্পষ্ট দুশ্চিন্তা দেখতে পাচ্ছে। না, ঋষভ তো আগেই ঠিক করে রেখেছে কোনো প্রকার প্রশ্রয় সে অরিনকে দিবে না। ঋষভ কঠোর গলায় বলে ওঠে, আমার যা ইচ্ছে হোক, তাতে তোমার কি? কেন এত প্রশ্ন করছো তুমি? অরিন একটু চমকে ওঠে, চোখের পাতায় জল চিকচিক করে ওঠে। আস্তে করে বলে ওঠে, আপনার মন খারাপ দেখে আমি শুধু জানতে চেয়েছিলাম। কথা শেষ করতে পারে না অরিন। তার আগেই ঋষভ গলায় আরো রুক্ষতা মিশিয়ে বলে ওঠে, তুমি কে? আমি তো তোমার ভাইয়ের টিচার, তাই না? তার বাইরে কিছু? অবশ্যই না। তাহলে এত দুশ্চিন্তা করার কি দরকার? আমি কাঁদি, ভাঙি, মন খারাপ করে থাকি, কিছুই যদি ঠিক না থাকে, তাতে তোমার কি? আমার যদি কিছু ঠিক নাও থাকে, তুমি দায়িত্ব নিবে? আমি চিৎকার করে কাঁদলেও তোমার কিছু করার নেই। নিজের সীমার মধ্যে থাকো অরিন, আর এইসব দুশ্চিন্তা, বাড়তি কৌতূহল, বাড়তি সহানুভূতি দেখানো বন্ধ করো। বুঝতে পেরেছ? ঋষভ আর এক মুহূর্ত দাঁড়ায় না, বেরিয়ে যায় অরিনদের বাসা থেকে। পেছনে দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ব্যথিত অরিন। ঋষভের বলা শব্দগুলো ছুরির মতো ধারালো হয়ে কেটে দিচ্ছিল অরিনের ভেতরে। অরিনের চোখে জল গড়িয়ে পড়ে, ঠোঁট কেঁপে ওঠে তার। অরিন দরজা বন্ধ করে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। বিছানায় উপুড় হয়ে নিঃশব্দে ফুঁপিয়ে কান্না করে ওঠে। এক অদৃশ্য বেদনার ঢেউ তাকে গ্রাস করে ফেলেছে। অন্যদিকে ঋষভ হাঁটতে হাঁটতে হঠাৎ ফুটপাতে থাকা একটা বেঞ্চে বসে পড়ে। রাস্তা দিয়ে রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, বাতাস বইছে, সবকিছু চলছে, কিন্তু তার ভেতরের সময় থেমে আছে। রাতের বাতাস ঠান্ডা, কিন্তু ঋষভের বুকের ভেতর যেন আগুন বয়ে যাচ্ছে। মাথা নিচু করে হাত দিয়ে মুখ ঢাকে সে। কি করলো সে? এমন কি প্রয়োজন ছিল অরিনকে অপমান করার? ঋষভের চোখের সামনে ভেসে ওঠে তার আব্বার মুখ, যে মানুষটা গতকাল একটু সুস্থ হলেন, আজ আবার অসুস্থ হয়ে পড়েছে। আবার সবার সাথে সাক্ষাৎ বন্ধ, অক্সিজেন মাস্ক, ডাক্তারের চোখে মুখে উদ্বেগ। ঋষভের হৃদয়ের গভীরে তার আব্বা, যার জন্য রয়েছে অজস্র ভালোবাসা শ্রদ্ধা। সেই মানুষটার এমন অসুস্থতা মানতে পারছে না ঋষভ, যার জন্য আজ মেজাজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল ঋষভ, যার শিকার হতে হয়েছে অরিনকে। কিন্তু এইটা সত্যি, অরিন তার জন্য সত্যিই চিন্তা করছিল। অরিনের চোখে সত্যিকারের দুশ্চিন্তা ছিল, যা কোনো ভান নয়। সীমা অতিক্রম করো না, কথাটা এখন নিজের কানেই চড়ের মতো বাজছে বলে মনে হচ্ছে ঋষভের। ঋষভ বুঝতে পারছে অরিন আজ অনেক কষ্ট পেয়েছে। মেয়েটার চোখে জল জমা হয়েছিল। বাবার জন্য কষ্টের পাশাপাশি মনের কোণে এক অজানা নতুন কষ্ট হানা দিচ্ছে ঋষভের। রায়হান দাঁড়িয়ে আছে বাবা মায়ের ঘরের মাঝখানে। ঘরটি আজ অদ্ভুতভাবে অনেক নীরব আর ভারী। জানালার পর্দা কাঁপছে হালকা বাতাসে, কিন্তু মনে হচ্ছে বাতাসেও একরকম চাপা কান্না মিশে আছে। অবশ্য শুধু এই ঘর না, এই পুরো বাড়ির প্রতিটি কোণা আজ রনক শেখকে খুঁজে বেড়াচ্ছে, কারণ প্রতিটা কোণা যে তার নিজের হাতে যত্নে করে তৈরি করা। রায়হান যখন অনেক ছোট, আর কোনো ভাই বোন তখনও হয়নি, তখনই রনক শেখ ঢাকা শহরে চলে আসেন গ্রাম ছেড়ে। ব্যবসা সামলিয়ে জায়গা কিনে এই একতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন। রায়হান ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নেয়। বাবার সব স্মৃতি যেন শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেওয়ালের পুরনো ঘড়ির কাঁটা যেন আজ চলার আগ্রহ হারিয়েছে। বুকের মধ্যে কিছু একটা বেজে বসে আছে রায়হানের। বুকের মধ্যে কিছু একটা জেঁকে বসে আছে রায়হানের। রনক শেখ এখনো হাসপাতালে, অবস্থা আগের মতোই সংকটাপন্ন। ডাক্তারদের ভাষায় এখনো ক্রিটিক্যাল পর্যায়ে। ঋষভ আবারও টাকা ধার করেছে। নিজের আলমারির শেষ কিছু টাকা খরচ হয়ে গেছে। রায়হান ব্যাংকে রাখা শেষ সঞ্চয়টা এখন স্পর্শ করেনি। সে জানে একবার শুরু হলে সেই সঞ্চয় আর রক্ষা পাবে না। কিন্তু বাবার চিকিৎসা বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না রায়হান। প্রয়োজন হলে সব দিয়ে দিবে।
এমন সময় রায়হানের চোখ যায় বিছানার ওপর পড়ে থাকা বাবার বাটন ফোনটির দিকে। ছোট্ট মোবাইলের পর্দায় আলো জ্বলছে আর নিভছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। রায়হান বুঝে যায় ফোন সাইলেন্টে রাখা। রায়হান হাত বাড়িয়ে ফোন তুলে নেয়। স্ক্রিনে অপরিচিত নাম্বার কল আসছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় কোনো শব্দ হচ্ছে না। রায়হান কল রিসিভ করে কানে নিতেই ফোনের ওপাশ থেকে তীক্ষ্ণ ও হিংস্র কণ্ঠে কেউ বলে ওঠে, কই আছো রনক মিয়া? ফোন ধরো না কেন? দুদিন ধইরা ফোন দিতাছি, পালাইয়া যাওয়ার মতলব করছো নাকি মিয়া? রায়হান কিছুটা ঘাবড়ে যায়, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, কে আপনি? তুমি কেডা? আমি রায়হান শেখ, রনক শেখের বড় ছেলে। ফোনের ওপাশের মানুষটা যেন আরও আছড়ে পড়া ভঙ্গিতে বলে ওঠে, ও তুমি? তোমারই দরকার ছিল। আমার নাম করিমুল্লাহ। তোমার আব্বা কই? পালাইছে নাকি? রায়হানের কপালে ভাঁজ পড়ে, গলার স্বর কড়া করে বলে ওঠে, আপনি এসব কি বলছেন? আমার আব্বা কেন পালাতে যাবে? উনি হাসপাতালে, অনেক অসুস্থ। করিমুল্লাহ ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, অসুস্থ নাকি নাটক করতেছেন? আর শুনো, দেনার দায়ের ডুবলে তো পালাইয়া হইতো মিয়া। রায়হান অবাক হয়ে বলে ওঠে, দেনা? কিসের দেনা? কোন দেনার কথা বলছেন আপনি? এত কথা ফোনে কইয়া যাবে না। আগামীকাল এই ঠিকানায় চলে আইবা, সবাই থাকবেন। সবাই মানে? আমি বুঝতে পারছি না, সরাসরি বলেন তো আমার আব্বা কি করেছেন? আইয়া তোমার আব্বার কাণ্ড কারখানা শুনবা। ঠগানোর কারবার শুরু আমার লাগে করে না। আর অনেক মানুষ আছে, তুমি যদিও তোমার আব্বার মতো চিটারি করো, তাহলে এইবার কিন্তু পুলিশের মামলা দিব কইলাই দিলাম আমি। রায়হান বিস্ফারিত কণ্ঠে বলে ওঠে, দেখুন, আমার আব্বাকে নিয়ে বাজে কথা একদমই বলবেন না। তিনি অত্যন্ত সৎ একজন মানুষ। সবাই এমন কথা কয়? চোর ধরা পড়ার আগে পর্যন্ত সবাই সাধু। আর কালকে আইসে নিজের বুঝা আমার আব্বাই কেমন মানুষ, বুঝছো? রায়হান হতভম্ব। কিছু বলার আগেই কল কেটে দেয় করিমুল্লাহ। রায়হান স্থির হয়ে থাকে কিছুক্ষণ। চারপাশ যেন ঘুরতে শুরু করে। কিছুক্ষণ আগে শোক, চিন্তা, টানাপোড়েনের ভেতর এমন আঘাত যেন তার পুরো জগৎকে ওলটপালট করে দিল। রায়হান ধপ করে বিছানায় বসে পড়ে। দেনা, মামলা, পুলিশ, চিটারি, তার আব্বা, এই শব্দগুলো যেন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে রায়হানের। যেন এক একটা ভারী পাথর তার মস্তিষ্কে আঘাত করছে। তার আব্বা, যে মানুষটার সততার উদাহরণ দিয়ে সে বড় হয়েছে, যার জন্য তার মধ্যে সবসময় গর্ব কাজ করে, সেই মানুষটার বিরুদ্ধে এমন অভিযোগ। রায়হান মাথায় হাত রেখে বসে থাকে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তার। হয়তো তার বাবা বড় কোনো সংকটে ছিলেন এতদিন, যা কাউকে বলেননি। সেই চাপেই তিনি এতদিন ভেঙে পড়ছিলেন। হঠাৎ করে হারিয়ে ফেলেছিলেন তার হাসি, হয়ে গিয়েছিলেন চুপচাপ। এই অজানা চাপই হয়তো তার আবার অসুস্থতার পেছনে বড় কারণ। রায়হান বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের দিকে। চারপাশে নীরবতা যেন আরো গাঢ় হয়ে তাকে গ্রাস করে ফেলে। ভার্সিটির করিডোর যেন রিমির কাছে আজ আরো দীর্ঘ, আরো ক্লান্তিকর মনে হচ্ছে। প্রতিটি পা যেন ইচ্ছের বিরুদ্ধে জোর করে টেনে টেনে চলতে হচ্ছে তাকে। আজ ভার্সিটিতে আসার কোনো ইচ্ছে ছিল না রিমির। মনটাও ভালো নেই একদম। আব্বার অবস্থার কখনো উন্নতি হচ্ছে, কখনো আবার অবনতির দোলাচালে ঘুরপাক খাচ্ছে। নিশি তার সকালে কল করেছিল রিমিকে। আজকে ক্লাসটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। কিছু ইম্পর্ট্যান্ট নোটস আর কিছু কোশ্চেন রিভিশন করানো হবে। পাশাপাশি সবার প্রবলেম সলভ করে দেওয়া হবে। রিমি না আসলে অনেক কিছু মিস করে যাবে, যা খুবই জরুরি, এমনটাই বলেছিল নিশিতা। তাও রিমি আসতে রাজি হয়নি, কিন্তু তাদের কথোপকথন শুনে ফেলেছিল রায়হান। আর তৎক্ষণাৎ রিমিকে আদেশ করে রায়হান ভার্সিটি যাওয়ার জন্য। রিমি কখনোই তার দা ভাইয়ের ওপর না করতে পারবে না। একরকম বাধ্য হয়ে ভার্সিটিতে এসেছে আজ। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রিমি একদম অন্যমনস্ক হয়েছিল। হঠাৎ করে সামনে থেকে এগিয়ে আসা কারোর সাথে প্রচন্ড ধাক্কা খায় রিমি। কাঁধে থেকে ব্যাগ পড়ে যায়, সাথে নিজেও পড়ে যায়। মুহূর্তে সামনে কেউ ঝুঁকে বলে ওঠে, সরি আমি দেখিনি। আপনি ঠিক আছেন? রিমি চোখ তুলে তাকিয়ে চমকে ওঠে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে আরিয়ান। আরিয়ানও রিমিকে দেখে কিছুটা ভ্রু কুঁচকিয়ে ফেলে। এ তো সেই মেয়েটা, প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে তাকাতে দ্রুত চলে গিয়েছিল, তারপর আর দেখেনি মেয়েটিকে। কিন্তু আজকে মেয়েটির মুখে সেই দিনে সে স্নিগ্ধ কোমলতা নেই, বরং রয়েছে চোখ ভরা দুশ্চিন্তার ঘন ছায়া, মুখে রাত জাগা ক্লান্তি। আরিয়ান আস্তে করে বলে ওঠে, ব্যথা পেয়েছেন?
রিমি ধাতস্থ হয়ে বলে ওঠে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। রিমি উঠে দাঁড়ালে আরিয়ানও দাঁড়িয়ে পড়ে। রিমি তাড়াতাড়ি তার ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে পেছন থেকে আরিয়ান বলে ওঠে। এই মেয়ে শোনেন। রিমির পা থেমে যায়। এই ডাক উপেক্ষা করে তার পা যেন চলতে চাইছে না, কিন্তু ফিরে তাকায় না আরিয়ানের দিকে। আরিয়ান কয়েক কদম এগিয়ে এসে বলে ওঠে। সেই দিন তো বেশ তাকিয়েছিলেন আমার দিকে, আজ তাকাবেন না? রিমির বুকটা ধক করে ওঠে, গলার কাছে কিছু একটা চেপে বসে আছে। রিমি আস্তে করে বলে ওঠে। আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। এ কথা বলে দ্রুত পায়ে রিমি চলে যায়। হাঁটার ভঙ্গিতে অস্থিরতা মিশে আছে। আরিয়ান তাকিয়ে থাকে রিমির যাওয়ার দিকে, লক্ষ্য করছে মেয়েটির চলার ভঙ্গি, চুলের ভাঁজ, অস্থির পায়ের শব্দ। সেদিন প্লেগ্রাউন্ড ছাড়া এইভাবে হন্তদন্ত অবস্থায় কোথায় যেন দেখেছে বলে মনে হচ্ছে। হঠাৎ করে আরিয়ানের মনে পড়ে যায় লাইব্রেরির কথা। সেই মেয়েটি যাকে একটু সরে যেতে বলেছিল, আর সেই মুহূর্তে লাইব্রেরি ছেড়ে চলে গিয়েছিল। এই মেয়েটা কি সেই মেয়েটা? আরিয়ান হালকা হাসে, এরপর এগিয়ে যায় হলরুমের দিকে। ভার্সিটি হলরুমটি বেশ বড়, সাদা রঙের দেওয়াল, বড় বড় জানালা দিয়ে প্রকৃতির আলো প্রবাহিত হচ্ছে। রুমে অনেকগুলো চেয়ার টেবিল আছে। এক কোণায় আছে একটা পিয়ানো আর সারি সারি গিটার সাজানো। আরেক কোণায় রয়েছে কফি মেকার আর একটি পানির ফিল্টার, সাথে ছোট টেবিলের উপর অনেকগুলো অন টাইম গ্লাস। তার পাশে ছোট্ট ঝুড়ি, যেখানে ব্যবহৃত গ্লাসগুলো ফেলা হয়। আরিয়ান হলরুমে ঢুকতেই এক দল ছেলে মেয়ে হইচই করে ওঠে। সবাই আরিয়ানের বন্ধু। আরিয়ানদের আড্ডা বেশি এই হলরুমে চলে। আরিয়ান মুচকি হেসে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আরিয়ানের বন্ধু জুয়েল একটা গিটার আরিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে। দোস্ত, একটা গান গানা প্লিজ, শরীরটা চাঙ্গা হয়ে যাক। আরিয়ান গিটার হাতে নেয়, কিন্তু বাজায় না। কোলের ওপর গিটার রেখে চুপ করে বসে থাকে। মেহেদি খোঁচা মেরে বলে ওঠে। কিরে আরিয়ান, ব্রাশ করছিস নাকি? প্রেমে পড়েছিস নাকি? এই কথাতে হলরুমের সবার মাঝে হইচই বেড়ে যায়। সবাই আরিয়ানের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। আরিয়ান সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে। কি হলো, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই বেশি কথা বলছিস। আরিয়ানের বান্ধবী পিঙ্কি বলে ওঠে। তোকে আজ একটু অন্যরকম লাগছে ইয়ার। আরিয়ান পিঙ্কির মাথায় একটা টোকা দিয়ে বলে ওঠে। পিঙ্কি মাথা ঘষতে ঘষতে বলে ওঠে। তোকে মেরে ফেলবো একদিন, দেখিস। আরিয়ান হাসতে হাসতে গিটারটা ঠিক করে বাজানো শুরু করে। মুহূর্তেই পুরো হলরুম নীরব হয়ে যায়। আরিয়ান চোখ বন্ধ করে ফেলে। মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে সেই ক্লান্ত চোখের মেয়েটার মুখ। নাম জানি না, অচেনা, শুধু কয়েকবার কয়েক পলক দেখা। সেই হন্তদন্ত হয়ে চলে যাওয়া মেয়েটি ভাসছে আরিয়ানের বন্ধ চোখের মাঝে। আরিয়ান গিটার বাজাতে বাজাতে গেয়ে ওঠে। রাস্তাঘাট যেন আজ এক অচেনা শহরে পরিণত হয়েছে। মানুষের কোলাহল, গাড়ির হর্ন, দোকানের শব্দ, সবকিছু থেকে হয়ে একা একা হেঁটে চলেছে রায়হান। যেন এক এলোমেলো স্রোতের বিপরীতে হাঁটছে রায়হান। মাথা ঘোলাটে হালকা ঘুরের মতো লাগছে সবকিছু। এসব কি শুনে এলো একটু আগে? করিমুল্লাহ ও আরও বেশ কয়েকজনের সাথে মাত্র কথা শেষ করে আসছে রায়হান। তারপর থেকেই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। চারিদিকে তাকায় রায়হান, সবাই যার যার মতো ব্যস্ত। আর সে যেন একটা অদৃশ্য কুয়াশার মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। একটা ফুটপাতের কিনারায় বসে পড়ে রায়হান। হাতে সময় নেই, কিন্তু তার মনে হচ্ছে সময় থেমে গেছে। পাশে তাকিয়ে দেখে জোড়া জোড়া প্রেমিক প্রেমিকা, বন্ধু মহল আড্ডা গল্পে মেতে আছে। একটা জোরে নিঃশ্বাস ফেলে রায়হান। একটু আগে যে মানুষগুলোর সাথে কথা বলে এলো রায়হান, তাদের মুখের শোনা কথাগুলো তার মাথার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। রায়হান কপাল চেপে ধরে বসে থাকে। তাদের বলা কথাগুলো রায়হানের বিশ্বাস করতে মন চাচ্ছে না, কিন্তু তাদের বলা কথাগুলো যদি সত্যি হয়, তাহলে কিভাবে কি করবে রায়হান? কিভাবে সব সামলাবে? মাথা কাজ করছে না রায়হানের। এইসব কথা রায়হানকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারবে একমাত্র তার আব্বা রনক শেখ, যে এখন হাসপাতালের বেডে। রায়হান হাত দিয়ে চোখ মুখ ডলে নেয়। একটা গভীর নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকলে কিছুই হবে না, এগিয়ে যেতে হবে সবকিছুর সাথে। আবারও হাঁটা শুরু করে রায়হান। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হাসপাতালের সামনে এসে পৌঁছায় রায়হান। হাসপাতালের করিডর আজ যেন আরো বেশি নীরব, শুনশান। রায়হানের প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে এসেছে। রনক শেখের কেবিনের সামনে এসে দাঁড়ায় রায়হান। ভেতরে হালকা আলো জ্বলছে। আজ সকালে ডাক্তার বলেছে রনক শেখের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। দুপুরে দু একটা কথাও বলেছেন। এখন হাসপাতালে আকলিমা বেগম আর ঋষভ আছে।
রায়হান কেবিনের দরজা হালকা ঠেলে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে কেবিনের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে রনক শেখ। মুখে এখন আর অক্সিজেন মাস্ক নেই, শান্ত নিঃশ্বাস ফেলছেন তিনি। পাশে চেয়ারে বসে আছে আকলিমা বেগম। রায়হান এগিয়ে আসলে আকলিমা বেগম বলে ওঠে, তোর আব্বাকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো রায়হান? জানি না মা, ডাক্তার তো এখনো এমন কিছু বলেনি। তোকে এমন দেখাচ্ছে কেন বাবা? শরীর খারাপ লাগছে? রায়হান কিছু না বলে পাশে থাকা আরেকটা চেয়ারে বসে পড়ে, মাথা রাখে মায়ের কোলে। আর কোনো শব্দ করে না, শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ে কিছু চুপচাপ অশ্র। আকলিমা বেগম ছেলের এই নীরব কান্না বুঝতে পারে না। তিনি রায়হানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, কিছু হয়েছে বাবা? কিছু বলছিস না কেন? রায়হান নরম গলায় বলে ওঠে, কিছু হয়নি মা, শুধু তোমার কোলে একটু মাথা রাখতে মন চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আকলিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়হান মলিন কণ্ঠে বলে ওঠে, মা, আব্বা কি দুপুরের পর আর কথা বলেছে? হ্যাঁ, বিকালে একটু বলেছে শরীর নাকি একটু ভালো লাগছে এখন, তাই বলছিল। আব্বাকে কিছু বলেছেন? মানে বিশেষ কিছু? না তো, তুই এসব জিজ্ঞেস করেছিস কেন? না, এমনি। রায়হান অল্প চোখ বন্ধ করে। কিছু সময় চোখে অন্ধকার নামে, কিন্তু তখনই কানে ভেসে আসে সেই লোকগুলোর বলা কথা, সেই অশান্তির প্রতিধ্বনি। চোখ খুলে ফেলে রায়হান। চোখ মুছে মাথা তুলে বসে বলে ওঠে, আমি একটু বাহিরে যাচ্ছি মা। রায়হান কেবিন থেকে বের হতেই দেখতে পায় ঋষভ করিডর দিয়ে এগিয়ে আসছে। রায়হানকে দেখে ঋষভ তাড়াতাড়ি এগিয়ে এসে বলে ওঠে, দা ভাই, আমি মাত্র ডাক্তারের সাথে কথা বলে এলাম। উনি বললেন যদি আব্বার শরীর এমন থাকে তাহলে 2-1 দিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবো। রায়হান ধীরে মাথা নাড়িয়ে বলে ওঠে, আচ্ছা। তুমি কি এখন এখানে থাকবে নাকি বাসায় যাবে? এখানে থাকবো কিছুক্ষণ। কেন? দা ভাই, একটা টিউশনি বাকি আছে আমার, শেষ করে আসি। আচ্ছা যা তুই, আমি আছি, চিন্তা করিস না। ঠিক আছে দা ভাই। ঋষভ চলে যায়। করিডর জুড়ে আবার নিস্তব্ধতা নেমে আসে। রায়হান করিডোরের এক পাশে থাকা থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ায়। থাই গ্লাসের ওপাশে দেখা যাচ্ছে সন্ধ্যার শহর, মানুষ এবং গাড়ির ব্যস্ততা। রায়হানের দৃষ্টি মেলে থাকলেও চোখ যেন কোথাও দেখছে না। চোখে আবারও হালকা পানি এসে জমে রায়হানের মন বলছে তার সামনে এমন কিছু অপেক্ষা করছে যা তার জীবনের সমস্ত হিসেব পাল্টে দিতে পারে। সন্ধে পেরিয়ে গেছে অনেক আগে। ঢাকার প্রতিটা বাড়ি, দোকানপাট সবকিছুতে কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। ঋষভ অয়ন অরিন্দের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হাতে থাকা 450 টাকা দামের একটা ডার্ক ক্যাডবেরি চকলেট খুব যত্ন করে প্যান্টের পকেটে গুজে রাখে, ঠিক যেন একটা অস্বস্তির ভেতরে লুকিয়ে রাখা একটা মিষ্টি অনুভব। একটা দীর্ঘশ্বাস ফেলে ডোরবেল বাজায় ঋষভ। ভেতরে থেকে দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়ে আছে অরিন। ঋষভের চোখ আটকে যায় অরিনের দিকে। এক মুহূর্তে যেন থমকে যায় ঋষভ। এই মেয়েটি কি সেই অরিন? অরিনের মুখে রং ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে কালি, শুকনো ঠোঁট। একদিনে যেন এক অবর্ণনীয় ক্লান্তি এসে বাসা বেঁধেছে অরিনের মুখে। ঋষভ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের দিকে। একদিনে এত পরিবর্তন! অরিন কি সারাদিন কিছু খায়নি? গতরাতে কি ঘুমায়নি সে? ঋষভ কিছু বলার আগে একটি কথাও না বলে অরিন ফিরে চলে যায় ভেতরে। একটিবারের জন্য ঋষভের দিকে চোখ তুলে তাকায় না সে, যেন একটা জমাট নীরবতা তার চারপাশে জড়িয়ে রেখেছে। ঋষভ অয়নকে পড়াচ্ছে। অয়ন মন দিয়ে অঙ্ক করছে। ঘরের ভেতর আজ অন্যরকম নীরবতা, হয়তোবা অরিনের অভাবেই। সাধারণত অরিন বারবার ঘুরঘুর করে সামনে দিয়ে, নাস্তা দিয়ে যায়, 2-1টা অপ্রাসঙ্গিক কথা বলে ওঠে। আজ কিছুই নেই। আজ নাস্তা দিয়ে গেছে অয়ন অরিনের মা মিসেস আরোহী। ঋষভের মনটা যেন আজ অন্য কোথাও। ঋষভ বারবার চাচ্ছে পড়াশোনাতে মনোযোগ দিতে, কিন্তু পাচ্ছে না। বারবার চোখ চলে যাচ্ছে দরজার দিকে, যেদিক দিয়ে সবসময় অরিনের আগমন ঘটে। ঋষভ আস্তে করে বলে ওঠে, অয়ন। অয়ন মুখ তুলে তাকায় ঋষভের দিকে, তারপর বলে ওঠে, জি স্যার। তোমার বাসার সবাই কেমন আছে? অয়ন একটু সময় ভেবে বলে ওঠে, সবাই মোটামুটি ভালো আছে স্যার, কিন্তু ঋষভ দ্রুত বলে ওঠে, কিন্তু কি? আপনার মনটা কেমন যেন ভালো নেই। কেন? কি হয়েছে? সেটাই জানি না, কিন্তু গতকাল রাতে আপনি অনেক কান্না করছিল। সবাই জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু আপনি কিছুই বলেনি। আজ সারাদিন খায়নি ঠিক মতো। আম্মু জোর করে একটু খাওয়াতে পেরেছে। ঋষভের বুকটা ধক করে ওঠে। আর কথা বলতে পারে না সে। সে কি এতটা আঘাত দিয়েছিল অরিনকে?
হয়তো তার বলা কথাগুলো মেয়েটার মাঝে ঝড় তুলেছিল কষ্টের। মাথা নিচু করে চুপ করে থাকে ঋষভ। সময়টা ভারী হয়ে ওঠে। পড়ানো শেষ করে দরজার পাশে দাঁড়িয়ে আছে ঋষভ। পা চলে যেতে চায়, কিন্তু মনটা আটকে আছে কোথাও। আশেপাশে তাকায় ঋষভ, কিন্তু কোথাও অরিনকে দেখতে পাচ্ছে না। ঋষভ বলে ওঠে, অয়ন, জি স্যার। এক গ্লাস পানি হবে? জি স্যার, দিচ্ছি। শোনো, এক কাজ করো, তুমি না গিয়ে তোমার আপুনিকে বলো আমাকে পানি দিতে। তুমি ছোট মানুষ, যদি পানি পড়ে যায় তাহলে ঘর ভিজে যাবে। অয়ন একটু অবাক হয়, তাও বলে ওঠে, আচ্ছা স্যার। অয়ন চলে যায়। কিছু সময় পর ধীর পায়ে এগিয়ে আসে অরিন। হাতে পানির গ্লাস, মাথা নিচু, চোখে ক্লান্তির ছায়া। অরিন এগিয়ে এসে ঋষভের দিকে গ্লাস বাড়িয়ে দেয়। ঋষভ গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করে ফেলে। ঠান্ডা পানি গলায় নামায়, সাথে সাথে একটা অদ্ভুত শূন্যতা যেন ভেতরে ছড়িয়ে পড়ে। অরিন গ্লাসটা নিয়ে চলে যেতে নিলে ঋষভ ধীরে বলে ওঠে, অরিন। থেমে যায় অরিন। এই ডাক অবহেলা করে চলে যাওয়ার মতো শক্তি তার কাছে নেই। ধীরে ধীরে চোখ তুলে তাকায় ঋষভের ভেতরটা কাঁপিয়ে তোলে। এতটাই ফ্যাকাশে, এতটাই নীরব, যেটা ঋষভের ভেতরে নাড়িয়ে দিচ্ছে। ঋষভ নরম সুরে বলে ওঠে, গতকালের জন্য সরি অরিন। অরিন চোখ বড় বড় করে তাকায় ঋষভের দিকে, যেন বিশ্বাস করতে পারছে না, কিন্তু মুখে কিছু বলে না অরিন। ঋষভ আবারও বলে ওঠে, আসলে আমার আব্বা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ডক্টর বলেছিল অবস্থা খুব খারাপ। আমি মানসিকভাবে এতটা বিপর্যস্ত ছিলাম যে কারো ভালো কথাও সহ্য হচ্ছিল না। তুমি তখন আমার কথা জানতে চাইছিলে, কিন্তু আমি এমন একটা অবস্থা ছিলাম যে তোমার সাথে অনেক রাফ ব্যবহার করে ফেলেছি। আমি জানি সেটা আমার ভুল ছিল। আমি তার জন্য খুবই দুঃখিত অরিন। অরিনের চোখ ভিজে যায়। কথাগুলো তার হৃদয়ে যেন একটা নরম ছোঁয়া এনে দিচ্ছে। ঋষভের ভেতরটা কেঁপে ওঠে অরিনের চোখে পানি দেখে। ঋষভ মৃদু কণ্ঠে বলে ওঠে, তুমি আবার কাঁদছ? প্লিজ অরিন, আমি সত্যি খুবই দুঃখিত। আর কখনো এমন হবে না। অরিন তাড়াতাড়ি চোখ মুছে বলে ওঠে, আমি আপনার উপর রাগ করিনি। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আর কষ্ট লাগছে না। আচ্ছা, এইসব বাদ দেন। আঙ্কেলের কি হয়েছে আর কি অবস্থা এখন? আব্বা স্ট্রোক করেছেন, এখন আগের চেয়ে ভালো আছেন। 2-1 দিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঋষভ একটু থেমে প্যান্টের পকেট থেকে চকলেটটা বের করে অরিনের দিকে বাড়িয়ে দেয়। অরিন অবাক হয়ে তাকায় ঋষভের দিকে। ঋষভ আস্তে করে বলে ওঠে, তোমার বার্থডে গিফট দেওয়া হয়নি, লেট করে ফেললাম। অরিন বিস্ময়ে চকলেটটা হাতে নেয়। মুহূর্তেই তার মুখে ঝলমলে খুশি দেখা দেয়। অরিন হেসে বলে ওঠে, এটা তো আমার ফেভারিট ডার্ক ক্যাডবেরি। থ্যাংক ইউ ঋষভ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সত্যি খুব খুশি হয়েছি। ঋষভ হালকা হেসে বলে ওঠে, আচ্ছা, তাহলে আজ আমি যাই, আমাকে আবার হসপিটালে যাওয়া লাগবে। ও আচ্ছা, আঙ্কেলের দিকে খেয়াল রাখবেন আর নিজেও সাবধানে যাবেন। ঠিক আছে। ঋষভ দরজা দিয়ে বেরিয়ে যায়। সিঁড়ি ধরে নেমে যায় কয়েক ধাপ, তারপর হঠাৎ থেমে পেছনে তাকায়। অরিন এখনো দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে দ্রুত লজ্জায় মুখ নিচু করে ফেলে অরিন। মুখ লাল হয়ে এসছে। হঠাৎ করে সব অভিমান, কষ্ট মিলিয়ে গিয়ে একটা নরম আলো এসে ছুঁয়ে যায় দুজনকেই। ঋষভ হালকা হেসে নিচে নেমে যায়। অরিন ধীরে দরজা বন্ধ করে। এক ফালি চাঁদের মতো হাসি তার ঠোঁটে ফুটে আছে। সেই হাসি নিয়ে চকলেটটা বুকে চেপে ধরে নিজের রুমে চলে যায় সে। রনক শেখকে আজ বাড়িতে আনা হয়েছে। হাসপাতালের গন্ধ, যন্ত্রপাতির শব্দ আর কেবিনের সাদা নিস্তব্ধতা ছেড়ে আবার নিজের ঘরে ফিরে এসেছেন তিনি। যদিও শরীর এখনো পুরোটা স্বাভাবিক না, তবুও চারপাশে চেনা মানুষ, চেনা গন্ধ, পরিচিত দেওয়াল, সব মিলিয়ে একটা নরম শান্তি ছুঁয়ে যাচ্ছে তাকে। রায়হান ও ঋষভ মিলে রনক শেখকে গাড়ি থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিয়েছে। বিছানায় বসে আছে রনক শেখ, মুখে ক্লান্তির রেখা, কিন্তু এক ধরনের প্রশান্তি জেগে আছে চোখে। সবাই তার রুমে উপস্থিত। আকলিমা বেগম বিছানার এক কোণে বসে আছে। হাসপাতালে দীর্ঘ সময় থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু মুখে হাসি তার। স্বামীকে একটু সুস্থ করে বাড়িতে আনতে পেরে চোখে মুখে এক চিলতে প্রশান্তির ছায়া। জানালার পাশে দাঁড়িয়ে আছে রিমি। মায়ের সঙ্গে ধীরে ধীরে কথা বলছে নিচু কণ্ঠে। জানালার পর্দা হালকা দুলছে। রুহি রনক শেখের মাথার কাছে দাঁড়িয়ে আছে, চুপচাপ করে মা ও বোনের কথোপকথন শুনছে। রনি প্রেসক্রিপশন হাতে নিয়ে একটা একটা করে ওষুধের নাম বলছে, আর ঋষভ মিলিয়ে মিলিয়ে বক্সে গুছিয়ে রাখছে।
সবচেয়ে নীরব ও সবচেয়ে ভারী মানুষটি চুপচাপ রুমের এক পাশে একটা চেয়ারে বসে আছে রায়হান। চেয়ারটিতে বসে বাবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে চুপচাপ। ভেতরে ভেতরে উত্তাল এক ঝড়, যা মুখে না বলা যায় আর না চোখে লুকানো যায়। অনেক কিছুই বাবাকে বলার আছে তার, কিন্তু ভয় হচ্ছে। বাবার শরীরের অবস্থা ভালো না, কিছু বলতে গেলে যদি আরো অসুস্থ হয়ে পড়ে। তখনই রুমে ঢুকে তুলি, হাতে এক গ্লাস শরবত, মুখে বিনীত হাসি। গ্লাসটা রনক শেখের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আব্বা শরবতটুকু খেয়ে নিন। রনক শেখ তুলির মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, সত্যি তোমার সব দিকে খেয়াল থেকে বড় বৌমা, ভাগ্য ভালো তুমি আমাদের ঘরে বউ হয়ে এসেছো। তুলি হালকা হেসে মাথা নিচু করে বলে ওঠে, শরবতটুকু খেয়ে নিন আব্বা, গ্লুকোজ আছে, শরীরে ভালো লাগবে। রনক শেখ ধীরে গ্লাসটি হাতে নেয়। 2 চুমুক খেতেই মুখটা হালকা উজ্জ্বল হয়। এই শান্ত মুহূর্তে হঠাৎ ফোনে রিং বেজে ওঠে। ড্রেসিং টেবিলের ওপর রাখা রনক শেখের মোবাইলটা বাজছে। রুহি ছুটে গিয়ে মোবাইলটা এনে দেয় বাবাকে। রনক শেখ স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু সময় স্তব্ধ হয়ে থাকে। করিমুল্লাহ। রনক শেখের বুকটা ধক করে ওঠে। চারপাশে এক পলক তাকিয়ে থমথমে মুখ নিয়ে ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। ফোনের ওপাশ থেকে করিমুল্লাহ তার চেনা মোটা ও তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, কি মিয়া, শুনলাম তোমার নাকি শরীর খারাপ, হাসপাতালে শুয়ে আসো। রনক শেখ অবাক হয়ে বলে ওঠে, তুমি জানলে কি করে? তোমার বড় পোলাও কইস। কথাটা শোনা মাত্রই গলা শুকিয়ে আসে রনক শেখের। তিনি ধীরে ধীরে তাকায় রায়হানের দিকে। রায়হান এক পলকে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টিতে কোনো আবেগ নেই, কোনো অস্থিরতা নেই। এটা যেন শীতল বিচারকের এক দৃষ্টি। রায়হানের চোখ মুখে বিরাজমান হয়ে আছে এক ধরনের শীতলতা, অভিমান আর অনুসন্ধান। রনক শেখ গলার স্বর হালকা কাঁপিয়ে বলে ওঠে, রায়হান, ওর সাথে তো তোমার কথা হয়েছে। শুধু কথা না, তোমার পলা আমাদের কাছে আইসা পুরো কাহিনী শুনাইয়া গেছে। কইছে সব মিটাইয়া দিবে, কথা দিছে আমাগো। ফোন নাম্বার রাখতে আমি ভুলে গেছিলাম। 2 দিন ধইরা তোমার এইটার বারবার ফোন দিই, কিন্তু কেউ ধরে না। রনক শেখের হাত কাঁপলো, ঠোঁট কামড়িয়ে ধরেন। গলা তো আগেই শুকিয়ে গেছে, বুকের ভেতর একটা চাপা কষ্ট দানা বেঁধেছে। করিমুল্লাহ আবার বলে ওঠে, তোমার পোলারে কইয়া দিও, দেরি করলে কিন্তু মামলা দিয়ে দেব। মুখে যেন কথা জুটছে না রনক শেখের। কাপা কণ্ঠে শুধু বলে ওঠে, বলবো আমি রায়হানকে। আর বেশি সময় নিও না মিয়া, এটাই আমাদের শেষ ধৈর্য। করিমুল্লাহ কথাটা শেষ করেই ফোন কেটে দেয়। হাত কাঁপছে রনক শেখের, বুকটা ভারী হয়ে উঠছে, চোখ মুখ মুহূর্তে অস্থির হয়ে উঠেছে। ধীরে ধীরে আবার রায়হানের দিকে তাকায় রনক শেখ। একদম মুখোমুখি, কোনো কথা নেই, শুধু চোখে চোখ। রনক শেখের ভেতরটা হু হু করে ওঠে। অনেক কিছু বলতে চান তিনি, কিন্তু গলার ভেতর যেন শব্দ আটকে আছে। রনক শেখের দৃষ্টিতে এবার ভয়। হ্যাঁ, আজ রনক শেখ আজ তার ছেলেকে ভয় পাচ্ছে, কারণ তিনি বুঝতে পারছেন এতদিন তিনি যা লুকিয়ে রেখেছেন তার সবই হয়তো জেনে গেছে রায়হান। রায়হান এখন শুধু তার ছেলে নয়, যেন একরকম সাক্ষী বিচারক। আজ যেন নিজের ছেলের চোখে চোখ রাখার মতো শক্তি রনক শেখ পাচ্ছে না। চুপচাপ চেয়ার ছেড়ে উঠে চলে যায় রায়হান নিজের রুমের দিকে। আর কারোর দিকে তাকায় না রায়হান। রুমে যেন একটা অদৃশ্য ঝড় বয়ে গেল। রনক শেখ চোখ বন্ধ করে খাটের বালিশে হেলান দেন। ঠোঁট কেঁপে কেঁপে ওঠে, কিন্তু কোনো শব্দ নেই। চোখের কোণে জমে থাকা জল কারো চোখে পড়ে না। ঘরের ভেতর থাকা মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত, কারণ কেউ তো কিছু জানে না যে একটা বড় দৃষ্টি বিনিময় হয়ে গেছে ঘরের ভেতর। তাই কেউ কিছু জানলেও না, বুঝলেও না। শুধু 2 জন মানুষ জানে, এক রায়হান, 2 রনক শেখ, বাবা আর বড় সন্তান। রনি আজ কয়েকদিন পর হাঁটতে বের হয়েছে। আব্বা হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন। চারপাশে যেন একটু স্বস্তির নিঃশ্বাস। রনির মনটাও তাই হালকা লাগছে। কয়েকদিনে তৈরি হওয়া গুমোট ভাবও কেটে গেছে। রনি বুকের ভেতরটা এখন বেশ ফুরফুরে লাগছে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলেছে রাস্তার ধারে। উদ্দেশ্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। রাস্তার মোড় ঘুরতে হঠাৎ পাশের একটা টেইলর শপ থেকে চেঁচামেচির শব্দ কানে আসে। কৌতূহল বশত একটু থামে রনি। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই চমকে ওঠে সে। এ তো সেই মেয়েটা, মিস অ্যাকোরিয়াম ওয়ালি। মেয়েটি রণমূর্তি ধারণ করে দোকানের সাথে তর্কে লিপ্ত। মেয়েটি স্পষ্ট রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এটা কোনো কাজ হলো? জামাটা কেমনে কেটে দিয়েছে দেখেছেন? আমি তো স্পষ্টভাবে বলেছিলাম যেন 1 ইঞ্চও টাইট না হয়।
মেয়েটিকে দেখে রনির ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে। রনি বোঝার চেষ্টা করতে থাকে আসলে সমস্যা কোথায়। মেয়েটি রাগ মুখে আবার বলে ওঠে, আপনাকে কতবার বলেছি ভালোভাবে মাপ নিয়ে কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে মাপ নেবেন। এখন দেখেন জামাটার কি দশা করে দিয়েছে। দোকানি ঘেমে নিয়ে গেছে একদম, কিছুটা কুকড়ে বলে ওঠে, আসলে আপা, ওই দিন এত অর্ডারের ভিড়ে মাপগুলো একটু মানে গন্ডগোল হয়ে গেছে। আবার ঠিক করে দিব, কথা দিচ্ছি। এত চাপ নিলে যখন গন্ডগোল করে ফেলেন তাহলে এত অর্ডার নিয়েছেন কেন? এখন আমার এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? রনি কথাগুলো শুনে বুঝে যায় আসল ঘটনা। মেয়েটি জামা বানাতে দিয়েছিল, কিন্তু দোকানি ভুল করে জামাটা নষ্ট করে ফেলেছে। একটু মজা নেওয়ার মনোভাব নিয়ে সিগারেট ফেলে সামনে এগিয়ে যায় রনি। মুখে একরকম দুষ্টু হাসি নিয়ে রনি বলে ওঠে, এই যে মিস অ্যাকোরিয়াম অলি। মেয়েটি মুহূর্তেই ঘাড় ঘোরায়। তার মুখে বিস্ময়ের ছাপ দেখা দিলেও পর মুহূর্তে রাগ ভেসে ওঠে। ঠোঁট কামড়িয়ে হালকা বিরক্তি সুরে বলে ওঠে, আপনি এখানে কি করেছেন? রনি কাজ ঝাঁকিয়ে বলে ওঠে, আমাকে দেখলেই তোমার রাগ উঠে যায় নাকি? মেয়েটি মুখ ঘুরিয়ে নেয়। রনি আবার বলে ওঠে, আসলে আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ একটা বাঁশ ফাটা গলার আওয়াজ শুনে এগিয়ে এলাম, এসে দেখি তুমি। মেয়েটির মুখ রাগে লাল হয়ে যায়। আগুন চোখ নিয়ে রনির দিকে তাকিয়ে বলে ওঠে, কি বললেন আপনি? আমার গলায় বাঁশ ফাটার মতো এত বড় সাহস আপনার? রনি হেসে ফেলে। এই মেয়েটার রাগের ধরনটাই অন্যরকম, কোনো কৃত্রিমতা নেই। রাগে কাঁপতে থাকা মেয়েটার মুখ দেখে যেন আরো মজা পাচ্ছে রনি। অচেনা এক আনন্দ ছুঁয়ে যাচ্ছে তার ভেতরে। রনি আরেকটু মজা করে বলে ওঠে, ও আচ্ছা সরি, কিন্তু তোমার গলা দিয়ে যে এমন ভয়েস বের হয় তা না বললেই নয়। কি ভয়ঙ্কর শব্দ, বাপরে বাপ, পুরো দোকান কাঁপতেছে। মেয়েটি রনিকে আর কিছু না বলে দোকানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার জামা রেখে দিন, পরে এসে নিয়ে যাব। আর নিজেদের একটু ঠিক করুন, আমাদের কাস্টমার সার্ভিস দেখেই মাথা খারাপ হয়ে যায়। রনি বলে ওঠে, এই যে শোনো, রাগটা একটু কমাও, জামাটা ঠিক হয়ে যাবে, দোকানিকে একটু সময় দাও। মেয়েটি রনির দিকে তাকায়, তার চোখে তীব্র বিরক্তি। মেয়েটি দত্তে দাঁত চেপে বলে ওঠে, আপনি কি উকিল নাকি? সব জায়গায় ঢোকার অভ্যাস কেন আপনার? আরে না না, আমি তো দেখি তুমি সর্বত্র আগুন জ্বালিয়ে বেড়াও, তাই একটু পানি ঢালার চেষ্টা করছি মাত্র। মেয়েটির আগে মুখ ফিরিয়ে হন হন করে হাঁটা দেয়, পেছনে আর তাকায় না। রনি তাকিয়ে থাকে মেয়েটির চলে যাওয়ার দিকে। মেয়েটির প্রতিটি পদক্ষেপ যেন দৃঢ় এক আত্মবিশ্বাসে ভরা। দোকানি যেন হাত ছেড়ে বাঁচে, মুখে স্বস্তির ঝিলিক। রনির দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি না থাকলে শিওর লিমা আপু আমার ব্রান্ড বাজিয়ে দিত আজ। রনি মুখ ঘুরিয়ে দোকানের দিকে তাকিয়ে বলে ওঠে, লিমা? ওই মেয়েটার নাম লিমা? জি ভাইয়া, চেনেন না আপনি? কিন্তু আপনাদের কথা শুনে তো মনে হলো আপনারা পরিচিত। রনি হেসে বলে ওঠে, পরিচয় হয়েছে ঠিকই, কিন্তু সেইটা নাম দিয়ে না, অ্যাকোরিয়াম দিয়ে। দোকানি কিছুটা অবাক হয়ে বলে ওঠে, মানে বুঝলাম না ভাইয়া। কিছু না ভাই, ওর জামাটা যত তাড়াতাড়ি পারেন ঠিক করে দেন, নয়তো আজকের থেকেও ভয়াবহ পরিস্থিতি দেখতে হতে পারে। দোকানি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাইয়া, ইনশাল্লাহ। রনি দোকান থেকে বেরিয়ে হাঁটা শুরু করে। তার চোখের সামনে ভেসে ওঠে রাগে লাল হয়ে থাকা মেয়েটির মুখ। মেয়েটির কপালে ভাঁজ, টানা চোখে রাগ, সব ভাসতে থাকে রনির চোখে। রনি হেসে ফেলে নিঃশব্দে। পকেট হাতড়ে আরেকটা সিগারেট বের করে জ্বালিয়ে নেয় সে। ঘরের পরিবেশটা আজ একটু আলাদা। সন্ধ্যার আলো ছায়া চারিদিকে রয়েছে। চারিদিকে একরকম চুপচাপ গাম্ভীর্য। রনক শেখ নিজে সবাইকে ডেকেছেন। পুরো পরিবার এখন ড্রয়িং রুমে উপস্থিত। এটা সচরাচর খুব একটা হয় না। সিঙ্গেল সোফায় বসে আছে রনক শেখ, তার পাশে ডাবল সোফায় বসে আছে আকলিমা বেগম এবং ঋষভ। আরেকটা ডাবল সোফায় বসে আছে রায়হান ও তুলি। রনি, রিমি ও রুহি এক পাশে দাঁড়িয়ে আছে। সবাই অপেক্ষায় রনক শেখ কি বলতে চাচ্ছেন। রনক শেখ থেমে থেমে বলে ওঠে, তোমাদের সবার সঙ্গে আমার আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটাই আর দেরি করা ঠিক হবে না। রায়হান আস্তে করে বলে ওঠে, আব্বা, আপনার শরীর তো ঠিক হয়নি এখনো, এসব নিয়ে এখনই আলোচনা করার কি দরকার?
রনক শেখ আস্তে করে তাকায় বড় ছেলের দিকে, তারপরে বলে ওঠে, জানি বাবা, কিন্তু সময় আর অবকাশ দুইটাই শেষ হয়ে আসছে। তুমি অনেক কিছুই জেনে গেছো রায়হান, এখন সময় হয়েছে সবাইকে সবটা বলার। সত্যি লুকিয়ে রেখে কিছু হবে না আর। আমি আমার পাপের দায় স্বীকার করতে চাই। ঋষভ বিস্ময় নিয়ে বলে ওঠে, আব্বা, কি বলছেন আপনি এসব? কিসের পাপ, কিসের সত্যি, কি লুকিয়েছেন আপনি? আকলিমা বেগম অস্থির হয়ে বলে ওঠে, কি বলতেছো তোমরা এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। রায়হানের আব্বা, কি হইছে? রনক শেখ গভীর একটা নিঃশ্বাস ফেলেন, চোখ মেলে সবার দিকে তাকান এক এক করে। সবার মুখে এক ধরনের জিজ্ঞাসা, চারপাশ নীরব হয়ে আছে। রনক শেখ আস্তে করে বলে ওঠে, আমি যখন আমার ব্যবসা ছেড়ে দিয়েছিলাম তখন বাড়ি থাকা একভাবে ছেলেদের উপর চেপে থাকা ভালো লাগতো না আমার। আমার এক পরিচিত মানুষ ছিল, করিমুল্লাহ নাম। সে একদিন আমাকে এক নতুন ব্যবসার কথা জানায়, যেখানে একজনের থেকে কম সুদে টাকা ধার নিয়ে অন্য একজন চড়া সুদে টাকা ধার দিলে অনেক ভালো মুনাফা লাভ করা যায়। আমি আগ্রহ পেলাম, কিছু টাকা ঘুরাতে শুরু করলাম। শুরুতে ভালোই টাকা হচ্ছিল, আমি আরও টাকা লাগালাম ব্যবসায়। দিন যত গেল আমি আর থামতে পারলাম না। আস্তে আস্তে এই ব্যবসায় খুব ভালোভাবে জড়িয়ে পড়লাম। কথাটা বলা মাত্রই ঘরে পিন পিন নীরবতা। রায়হান বাদে বাকি সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে, যেন ঠিক বুঝে উঠতে পারতেছে না কি শুনছে। রায়হান চোখ বন্ধ করে রেখেছে। নিজের আব্বার এইসব অপকীর্তি আব্বার মুখে শুনতে তার কানে বিষাক্ত তীরের মতো লাগছে। ঘরে বাতাস ভারী হয়ে উঠছে, সবাই চুপ, মুখে অবিশ্বাসের ছাপ। রনি হতভম্ব হয়ে বলে ওঠে, আব্বা, আপনি সুদের কারবারে গেছেন? আপনি? রনক শেখ মাথা নিচু করে ফেলে, হালকা কম্পিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি করেছি। আমি লোভে পড়ে গিয়েছিলাম। শুরুতে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলেও থামতে পারিনি নিজেকে। লাভের মোহে ছিলাম, কিন্তু কিছুদিন পর বেশ কয়েকজন আমার টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায়। তখন আমি চড়া সুদে অন্য সুদ টানতে বাধ্য হই, কিন্তু সব দেনা মেটাতে আমি খুব চাপের মুখে পড়ে যাচ্ছিলাম। একসময় সব দিক দিয়ে আমি দেনায় পড়ে যাই। পাওনাদারগুলো অনেক হুমকি দিতে শুরু করে। আমি মানসিকভাবে আস্তে আস্তে ভেঙে পড়া শুরু করি। আকলিমা বেগম যেন স্বামীর কথা বিশ্বাসই করতে পারতেছে না, কাপা কাপা গলায় বলে ওঠে, তুমি এইসব কি বলতেছো রায়হানের আব্বা? তোমার মাথা ঠিক আছে? রনক শেখ স্ত্রীর কথায় মুখ তুলে তাকায় না, যেন তার চোখে তাকানোর মতো সেই সাহস হারিয়ে ফেলেছেন তিনি। রনক শেখের মুখে কেবল আত্মগ্লানি। নিজের স্ত্রী সন্তানদের সামনে দাঁড়িয়ে যেন নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন তিনি। তুলি আস্তে করে বলে ওঠে, রায়হান, তুমি এসব কিভাবে জানলে? রায়হান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আব্বা যখন হাসপাতালে তখন আমি আব্বা মায়ের রুমে গিয়েছিলাম। আব্বার ফোনে বারবার কল আসায় আমি রিসিভ করলাম। করিমুল্লাহ কল করেছিলেন, আমাকে দেখা করতে বলল। আমি গেলাম, সেখানেই সব জানতে পারি। রনক শেখ রায়হানের দিকে তাকায়। রায়হানের চোখে হালকা পানি। সেই পানি দেখে রনক শেখের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রিমি ফিসফিস করে বলে ওঠে, আমরা জানতেই পারিনি এত বড় কিছু ঘটেছে আমাদের চোখের সামনেই, আর আমরা কিছুই বুঝিনি। রনক শেখ রায়হানের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে ওঠে, রায়হান, আমি সব সত্য বলে দিয়েছি বাবা। আমার হাতে আর কিছু নেই। আমার কাছে এখন আমার সন্তানরাই বিচারক। রায়হান স্থির কণ্ঠে বলে ওঠে, আব্বা এসব কি বলছেন আপনি? সন্তান কখনোই বাবা মায়ের বিচারক হতে পারে না। আপনি হয়তো একটা ভুল করেছেন। এখন সেই সব নিয়ে অভিযোগ করার সময় না। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনার দেনা ঠিক কত টাকা, কার কাছে কত টাকা দেনা, এটা খোলাসা করে বলেন। আমাদের দ্রুত কিছু করতে হবে। করিমুল্লাহ সরাসরি হুমকি দিয়েছে মামলা করার। আকলিমা বেগম বিলাপ করে বলে ওঠে, না না রায়হান, তুই এইসব কি বলছিস? তোর আব্বাকে পুলিশ নিয়ে যাবে আমার চোখের সামনে দিয়ে? এইটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। রায়হান এগিয়ে এসে মায়ের হাত ধরে বলে ওঠে, মা তুমি কেঁদো না। আব্বা তো মানুষ, বলো, ভুল তো হতেই পারে। আব্বাও ভুল করে ফেলেছেন, কিন্তু তাই বলে আমরা এতগুলো সন্তান থাকতে আব্বাকে পুলিশে নিয়ে যাবে? এইটা তো হতে দিব না। আমি তো তোমাকে বলেছি মা, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি এই পরিবারকে আগলিয়ে রাখব।
রনক শেখ রায়হানের দিকে তাকায়। ভাবছেন কতটা ভাগ্যবান হলে এমন সন্তানের বাবা হওয়া যায়। কিন্তু নিজের কাজে নিজের মনের ভেতর অপরাধ বোধ, দুঃখ, কষ্ট সব মিলিয়ে ঝড় উঠেছে। রায়হান রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, একটা খাতার কলম এনে দে তো। রুহি দৌড়ে গিয়ে খাতা কলম এনে দেয়। রায়হান সোফায় বসে সেন্টার টেবিলে খাতা রেখে কলম হাতে নিয়ে বলে ওঠে, আব্বা বলেন কার কার কাছে কত টাকা দেন আপনি? রনক শেখ মাথা নিচু করে বলতে শুরু করে। রায়হান লিখে যেতে থাকে একের পর এক নাম। রায়হানের হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে। ঘরের পরিবেশ নিস্তব্ধ, সবাই নিঃশ্বাস চেপে বসে আছে। প্রতিটি নাম, প্রতিটি টাকার অঙ্ক যেন ছুরির মতো বিঁধছে তাদের হৃদয়ে। রনক শেখ আজ যেন নিজের ছেলেকে নতুন করে চিনছেন। রায়হান সন্তান হয়ে কি সাবলীলভাবে তার দায়িত্ব পালন করছে, আর তিনি পিতা হয়ে সন্তানদের বিপদের মুখে ফেলে দিলেন। এই কষ্ট যেন রনক শেখের বুকের ভেতর দংশন করে যাচ্ছে। গানটুকু শেষ করে আকাশের দিকে তাকায় আরিয়ান। আকাশটা আজ নিজের মেজাজে নেই। হালকা মেঘ জমেছে, কিন্তু ঝড় আসেনি। বর্ষা তার আগমনী বার্তা দিতে শুরু করেছে। বাতাসে একটা মিষ্টি গন্ধ, বৃষ্টির গন্ধ। আরিয়ান বারান্দায় বসে, হাতে গিটার, পাশে সিগারেটের প্যাকেট। চোখের দৃষ্টি এখন দূরের আকাশে। আরিয়ানের চোখ বন্ধ হয়ে আসে, মাথা ঠেকিয়ে দেয় দেওয়ালে। মন ছুটে যায় ভার্সিটির সেই নাম না জানা মেয়েটির দিকে। প্লেগ্রাউন্ডে দেখেও এত কিছু মনে হয়নি, কিন্তু সেই দিন করিডোরে দেখার পর থেকে একটা অদ্ভুত অনুভূতি পিছু নিয়েছে তার। মেয়েটি কয়েকদিন ভার্সিটিতে আসছে না, তাতেই যেন ভার্সিটির পরিবেশ ফাঁকা লাগছে আরিয়ানের। হালকা হাসে আরিয়ান, আবার নিজেই নিজের কাজে বিরক্ত হচ্ছে। গিটারটা পাশে রেখে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে তুলে আরিয়ান লাইটার দিয়ে আগুন ধরায়। ধোয়ার রিং ছেড়ে চোখ বন্ধ করে ফেলে। এমন সময় ফোন বেজে উঠলে আরিয়ান ফোন হাতে নিয়ে নাম্বারটা দেখতে পুরো মুখে তীব্র বিরক্তি ছড়িয়ে পড়ে তার। কল রিসিভ না করে সাইলেন্ট করে পাশে রেখে দেয় ফোন। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। সিগারেটটা দ্রুত ফেলে দিয়ে রুমে ঢুকে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে দেখে তার মা মিসেস আহিয়া। মিসেস আহিয়া রুমে ঢুকে হালকা কটু গন্ধ পেতেই আরিয়ানের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই সিগারেট খাচ্ছিলি তাই না? আরিয়ান চাপা হাসি দিয়ে বলে ওঠে, আরে মা, অল্প একটু খেয়েছি। তোকে কতবার নিষেধ করেছি এটা না করতে? তুই কখনোই আমার কোনো কথা শুনিস না, কেন বলতো? আমি তো তোমার সব কথাই শুনি মা, অল্প একটু খেয়েছি, বিশ্বাস করো। তাই নাকি? তা তো দেখতেই পাচ্ছি। আরিয়ান হালকা হেসে মায়ের দিকে তাকিয়ে থাকে। মিসেস আহিয়া বিছানায় বসে বলে ওঠে, তুই সব সময় আমার কথা এড়িয়ে যাস। আমি যে একা একা বাড়িতে থাকি আমার কেমন লাগে তুই বুঝিস? শোন, অনেক হয়েছে, এবার বিয়েটা করে ফেল। মা, আবার সেই বিয়ের কথা? তুমি কেন ঘুরে ফিরে প্রতিদিন একটাই কথা বলে যাও বলো তো? তাই আমি যদি না বলি তাহলে কে বলবে? তোর তো আর খেয়াল নেই। তুই থাকিস তোর ভার্সিটি, গিটার আর ফ্রেন্ডস নিয়ে, আর তোর বাবা থাকে অফিস, ব্যবসা, কাজ নিয়ে। আর ঘর সংসার সাথে একাকিত্ব সব এই বুড়ির কাঁধে। মা, মাস্টার শেষ হয়নি এখনো, আর সামনে পরীক্ষা আসছে, তার উপর আমি তো এখন বেকার। প্লিজ মা, আপাতত মাথায় বিয়ে শাদী ঢুকিও না। আরিয়ান এগিয়ে এসে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তারপর বলে ওঠে, বিয়ের পরও পড়াশোনা করা যায় আরিয়ান। তাছাড়া তোমার বাবা তো বলেছে অফিসে গিয়ে বসতে, কিন্তু তুই তো বসিস না, নিজের ইচ্ছায় বেকার থাকছিস কেন? প্লিজ মা, আপাতত মাথায় বিয়ে শাদী ঢুকিও না। তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে আরিয়ান, আমার ভাল লাগে না এভাবে একা একা থাকতে। আমার তো আর 5টা সন্তান নেই যে তাদের কাছে গিয়ে বলবো। আরিয়ান চুপ করে থাকে, আর কিছু বলে না। মিসেস আহিয়া আরিয়ানকে কোল থেকে সরিয়ে বলে ওঠে, তোকে আমি 15 দিন সময় দিলাম, এর মধ্যে সিদ্ধান্ত জানাবি আমাকে, মনে থাকে যেন। কথাটা বলে মিসেস আহিয়া চলে যায়। আরিয়ান পেছন থেকে কয়েকবার ডাকলেও ফিরে তাকায় না তিনি। আরিয়ান কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর দরজা বন্ধ করে বারান্দায় চলে আসে। এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আকাশের কোণে বিদ্যুৎ দেখা যাচ্ছে দূর থেকে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে সেই মেয়েটিকে আবার ভেবে না একটু। আরিয়ান মনে মনে বলে ওঠে, এই মেয়েটি যদি সত্যি সত্যি আমার জীবনে আসে তাহলে মেয়ে আর একা একা থাকা লাগবে না। পর মুহূর্তে নিজের মাথায় নিজের টোকা মারে আরিয়ান। কি সব ভাবছে সে? হালকা হাসি আরিয়ান। আরিয়ান আবার হাতে গিটার তুলে নেয়। বৃষ্টির শব্দের সাথে একান্ত হয়ে যায় গিটার টোনের আওয়াজ।
বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, চারিদিকে ভেজা নিস্তব্ধ। ঝাপসা বাতাসে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রায়হান। বৃষ্টির ঝাপটায় পরনে থাকা শার্ট আর লুঙ্গি কিছুটা ভিজে গেছে, কিন্তু রায়হানের সেই দিকে কোনো খেয়াল নেই। মুখটা পাথরের মতো শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টি বৃষ্টির ফোঁটার শব্দে মিলিয়ে যাচ্ছে। রায়হানের মনে যেন তীব্র ঝড় বয়ে যাচ্ছে। হিসাব মিলাতে গিয়ে মাথা ঝিমঝিম করছে। 6 লক্ষ টাকার দেনা করে বসে আছে তার বাবা। কোথা থেকে জোগাড় করবে এত টাকা? কিভাবে চলবে সংসার? কিভাবে সামাল দিবে সব? এমন সময় ঘরের সব কাজ সেরে রুমে আসে তুলি। চোখ বুলিয়ে পুরো ঘর খুঁজে রায়হানকে না পেয়ে হালকা উৎকণ্ঠা জাগে তার ভেতর। টেবিলের ওপর রায়হানের ফোন আছে। তাহলে রায়হান কোথায়? তুলি জানে আজ তার স্বামীর মন ভালো নেই। একটু চিন্তা করে বারান্দার দিকে এগিয়ে যায় তুলি। রুমে হালকা ড্রিম লাইটের আলো এসে বারান্দায় এক ঝাপসা ছায়া ফেলে রেখেছে, আর সেই আলোর মধ্যে তুলির চোখে ধরা পড়ে রায়হানের অবয়ব। গাঢ় ছায়ার মতো দাঁড়িয়ে আছে গ্রিলের সাথে মিশে। রায়হানকে এমনভাবে দেখে তুলির বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে রায়হানের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলে ওঠে, রায়হান। রায়হান একটু চমকে বাস্তবে ফিরে আসে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকায়। পরক্ষণেই এক হাতে তুলিকে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আর অন্য হাত দিয়ে তুলির কানের পাশের এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। তারপর নিজের কপাল ঠেকিয়ে দেয় তুলির কপালে। কোমল কণ্ঠে বলে ওঠে, সব কাজ শেষ? তুলি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ, কিন্তু তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভিজে যাচ্ছ কেন? খেয়ালই নেই, ঠান্ডা লেগে যাবে তো। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে, হালকা কম্পিত কণ্ঠে বলে ওঠে, তুলি, আব্বা এমন করলো কেন? আমি তো কখনো চাইনি এমন বিপদ আসুক আমাদের জীবনে। 6 লাখ টাকা কোথায় পাবো আমি? আমার যে কিছুই মাথায় আসছে না তুলি। তুলি আরেকটু কাছে এসে রায়হানের মুখ ধরে বলে ওঠে, রায়হান, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। আমি তো আছি তোমার পাশে। কিছু না কিছু একটা উপায় তো হবেই। দুনিয়াতে এমন কিছুই নেই যার সমাধান হয় না রায়হান, বিশ্বাস করো। তুমি জানো না তুলি আমি কি পরিমাণ ভয় পাচ্ছি। আমি যদি না পারি, ব্যর্থ হই, তাহলে? ভয়ের কিছু নেই, কিছুই না। তুমি একজন সৎ ও শক্ত মনের মানুষ। তুমি পারবে, আমি জানি। আমি আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। রায়হানের চোখে হালকা জলের রেখা ভেসে ওঠে। সে আর কিছু না বলে তুলিকে জড়িয়ে ধরে, এমন করে যেন পৃথিবীর সমস্ত ভয়কে এই মানুষটাকে জড়িয়ে ধরার মাধ্যমে লুকিয়ে ফেলতে চায়। বৃষ্টির ছাটে তুলির পেছন পাশ একদম ভিজে গেছে। ভেজা পিঠে রায়হানের উষ্ণ ছোঁয়া লাগতেই কিছুটা কেঁপে ওঠে তুলি। রায়হান একটু সরে এসে তুলির কপালে চুমু এঁকে দেয়। তুলিও রায়হানের কপাল টেনে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তুলি রায়হানের চোখে চোখ রেখে বলে ওঠে, এভাবে ভেঙে পড়লে হবে না রায়হান। তুমি যদি ভেঙে পড়ো তাহলে এই পরিবারটা কে আগলে রাখবে বলো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো কখনোই এতটা বুঝতে পারতো না। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে আমার জীবনে এসেছে। আমার তো মনে হয় আমি তোমার থেকে বেশি ভাগ্যবতী। এত ভালোবাসা, নিরাপত্তা, সম্মান এই যুগে কয়জন মেয়ে পায় বলো? আমার তো কিছুই ছিল না রায়হান। কোনো পরিবার নেই, আশ্রমে বড় হয়েছি, কোনো পরিচয় নেই আমার, কোনো। কথা শেষ করতে পারে না তুলি। তার আগে রায়হান তুলির ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দেয়। তারপর বলে ওঠে, চুপ করো তুলি, আমি এসব কথা শুনতে চাই না। আর কে বলেছে তোমার কোনো পরিচয় নেই? তুমি আমার স্ত্রী, রায়হান শেখের স্ত্রী তুমি। এইটাই তোমার একমাত্র পরিচয়, আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই তোমার। তুলি চোখ বুজে ফেলে। চোখের কোণ বেয়ে কিছু পানি নেমে আসে গাল বেয়ে। তারপর রায়হানের দিকে তাকিয়ে হালকা হেসে পা উঁচু করে রায়হানের ঠোঁটে চুমু দিতে চায়, কিন্তু রায়হান তো বেশ লম্বা, তুলি নাগাল হয় না। রায়হান হালকা হাসে, বুঝে ফেলে তুলির চাওয়াটা। কোমরে হাত রেখে তুলিকে একটু উঁচু করে তোলে রায়হান। তুলি নাগাল পেয়ে নিজের ঠোঁট রাখে রায়হানের ঠোঁটে। রায়হান সাড়া দেয় তুলির ছোঁয়ায়। গভীর চুমু, দীর্ঘ মোলায়েম, যেন সেই মুহূর্তে বাকি পৃথিবী থেমে যায়। এইভাবে কিছু সময় একে অপরের ঠোঁটের সাথে মিশে থাকে তারা। তারপর ধীরে ধীরে তুলি তার ঠোঁট সরিয়ে নেয়। রায়হান তুলিকে নামিয়ে দিয়ে বারান্দার গ্রিলের সাথে ঠেস দিয়ে ধরে। বৃষ্টির ছাট এসে তুলির কাঁধ, গলা, চুল ভিজিয়ে দিয়েছে। রায়হান তুলির ভেজা কাঁধ, গলায় ঠোঁট ছোঁয়াতে থাকে। তুলির কাঁধ, গলায় থাকা প্রতিটা বৃষ্টির ফোঁটা ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে রায়হান। তুলির নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে রায়হানের কলার হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। রায়হান তুলির কানে লতিতে একটা চুমু দিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমি তোমাকে ছাড়া কখনোই কিছু ভাবতে পারি না তুলি।
সব কষ্ট, খারাপ লাগা, ভয়ের ভেতরেও তোমাকে কাছে পেলেই আমার শান্তি লাগে। রায়হানকে জোরে জড়িয়ে ধরে তুলি। রায়হান দুহাতে তুলির গাল ধরে ভালোবাসার চোখে চেয়ে থাকে কিছু সময়। তারপর তুলিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। তুলিকে বিছানায় শুয়ে দেয়। নিজের পরনে থাকা হাত ভেজা শার্টও খুলে ফেলে। তুলির ওপর আটশোয়া হয় রায়হান। দুজনের মাঝে আর কোনো দূরত্ব থাকে না। রায়হান তুলির হাত বিছানায় চেপে ধরে ওষ্ঠ মিলিয়ে দেয়। তুলিও আঁকড়ে ধরে রায়হানকে। আজ তুলিও রায়হানকে বেশি বেশি আদর করে দিচ্ছে, যেন এই মুহূর্তে অন্তত এই রাতটুকু সে তার মানুষটিকে সব রকম যন্ত্রণা থেকে বাইরে এনে দিতে পারে, একটু মানসিক শান্তি, একটু আশ্রয় দিতে পারে ভালোবাসা দিয়ে। রায়হান তুলির রাত গড়িয়ে যায় ভালোবাসার ছায়ায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, যেন প্রকৃতিও তাদের নির্জনতায় সঙ্গ দিচ্ছে। এই রাতটা যেন সব অশান্তির মুক্তি চিন্তাধারা। সন্ধ্যা নেমে এসেছে শহরে। একটা ব্যস্ত হাঁসফাঁস করা শহুরে দিন ফুরিয়ে এসেছে ক্লান্ত ক্যানভাসে। শহরের সন্ধেগুলো অনেকটা ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাসের মতো। অফিস ফেরত ভিড়, রিকশার শব্দ, রাস্তার পাশে চায়ের দোকানে গরম বকবকানি আর অগোছালো ট্রাফিক সিগন্যালে আটকে থাকা গাড়ির হেডলাইট যেন সোনালি আলোয় ঢাকা অচেনা কোনো বেদনার পাঁজর। ফুটপাতের দোকানিরা দিন শেষের বেচা কিনায় ব্যস্ত। পেছনে হুট করে বাজতে থাকা হর্নের শব্দে ভিমরি খাওয়া পথচারী, ছুটে যাওয়া বাস, আর ঢাকা শহরের আকাশে ঘনিয়ে ওঠা ক্লান্ত ধূসর অন্ধকার। রায়হান বিছানার ওপর বসে ব্যাংক থেকে আনা টাকাগুলো গুছিয়ে রাখছে। মুখে চাপা কষ্ট, চোখে একরাশ চিন্তার রেখা। নিজের শেষ সঞ্চয়টুকু ভাঙতে হয়েছে তাকে, কি আর করার। পরিবারের সামনে দাঁড়িয়ে যখন ঝড়, তখন পুরনো ভরসাও ভাঙতে হয়। ঘরের দেওয়ালে ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে গলা কাঁপিয়ে সময়কে টেনে নিচ্ছে। ঘরের বাতাস ভারী। টাকা গুনতে গুনতে মাঝে মাঝে থেমে যাচ্ছে রায়হান। একটা টাকা দুইবার গুনছে, যেন নিজের হাতকেও সে নিজে সন্দেহ করছে। বাস্তবতা এতটাই অস্থির। 4 লক্ষ টাকা ব্যাংকে যা ছিল সবটাই তুলে এনেছে রায়হান। আপাতত এইটা দিয়ে পাওনাদারদের সামলাতে হবে, পরে বাকিটা দেখা যাবে। ঠিক তখনই হাতে ধোয়া ওঠা 1 কাপ চা নিয়ে ঘরে ঢুকে তুলি। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত শক্তি। তুলি রায়হানের পাশে বিছানায় বসে হালকা গলায় বলে ওঠে, ম্যানেজ হচ্ছে? রায়হান চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিয়ে বলে ওঠে, না তুলি, ব্যাংকে যা ছিল সবই নিয়ে এসেছি। 4 লাখ ছিল আপাতত, তাই দিয়ে পাওনাদারদের সামাল দিতে হবে, আর বাকি 2 লাখের জন্য সময় চেয়ে নিতে হবে। তুলি একটু থেমে বলে ওঠে, আলমারিতে কিছু টাকা আছে, ওইগুলো। রায়হান কথা শেষ করতে দেয় না, মাথা নাড়িয়ে বলে ওঠে, না তুলি, ওই টাকায় হাত দেওয়া যাবে না। সেটা তো সংসার খরচের জন্য রাখা হয়েছে। তাছাড়া কখন আবার কি বিপদ আসে তার ঠিক আছে। আব্বা মার বয়স হয়েছে, আব্বার তো এখন নিয়মিত ঔষধ চলবে। কখন হঠাৎ করে জরুরি কিছু হয়ে যায়, তখন ঘর চালাতে হবে, বাজার করতে হবে। রুহির কোচিং খরচ তো বাড়তেই আছে, হয়তো সময়ের সাথে সাথে আরও বাড়বে। ওটা ভাঙলে আমি ঘর সামলাতে পারবো না। নে তাও ঠিক, এই মাসটা অন্তত পার হয়ে গেলে তুমি বেতন পেলে কিছুটা সলভ হতো। কথাটা শুনে রায়হান তাচ্ছিল্য হাসি দেয়। তুলির কপালে ভাঁজ পড়ে। একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাসলে কেন? কারণ বেতনটা তো আর আগের মতো আসবে না। আমি কাউকে বলিনি, আর আমি চাইও না বাসার কেউ এইটা জানুক, শুধু তোমাকেই বলছি। তুলি কম্পিত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে রায়হান? অফিস আমার বেতন কমিয়ে দিয়েছে। তুলির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, তারপর বলে ওঠে, কি? কিন্তু কেন? অফিসে কিছু ঝামেলা চলছে, বাজেট কাটছাট করছে, কয়েকজনের বেতন কমিয়ে দিয়েছে, আমিও তাদের মধ্যে একজন। তুলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়, ধীরে বলে ওঠে, তাহলে তো সংসার চালানোই মুশকিল হয়ে যাবে। রায়হান মাথা নিচু করে নিজের ছোট ছোট দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে বলে ওঠে, আমি চেষ্টা করছি তুলি। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, সন্ধ্যার পর একটা পার্ট টাইম জব করব। অফিস শেষ করে ওদের একটা কম্পিউটার টাইপিং শপে কাজ করে দিব। আমার কাজ শুধু টাইপিং করা, এছাড়া খরচ ম্যানেজ করার আপাতত কোনো উপায় আমি পাচ্ছি না। তুলির চোখে জল এসে পড়ে, কম্পিত কণ্ঠে বলে ওঠে, তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে রায়হান। রায়হান হালকা হেসে তুলির দিকে তাকায়, তারপর ধীরে কণ্ঠে বলে ওঠে, কষ্ট কাকে বলে জানো তুলি? যখন আব্বা মার জন্য ওষুধ কিনতে পারি না,
বোনের কোচিংয়ে টাকা দিতে পারি না, যখন তোমাকে মন মতো সাজিয়ে তুলতে পারি না, ভাই বোনেরা নিজেদের খরচ নিজেরা চালায়, আমি কিছু দিয়ে বলতে পারি না এটা তোরা রাখ, খরচ করিস, তখন নিজেকে পুরোটাই ব্যর্থ মনে হয়। ওই সবই কষ্ট, কাজ করা নয়। পার্ট টাইম জব করলেও যদি পরিবারের সবার মুখে হাসি রাখতে পারি, তাহলে ওই ক্লান্তি আমার শান্তিতে রূপান্তরিত হবে। তুলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, রায়হান একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার যতটুকু গোল্ড আছে সেগুলো বিক্রি করলে মোটামুটি ভাবে 2.5 লাখ টাকার মতো হওয়ার কথা। তুমি এই কমতি 2 লাখ সহ আব্বা হসপিটালে থাকা অবস্থায় তোমার বন্ধুদের কাছ থেকে যে ধার নিয়েছিল সব শোধ হয়ে যাবে। অন্তত দেনা থেকে মুক্তি পাবো আমরা। রায়হান মুহূর্তেই থেমে যায়, চোখে চেপে বসে একরাশ লজ্জা আর অভিমান। চোখ সরিয়ে জানালার দিকে তাকায়, গম্ভীর মুখে বলে ওঠে, যেখানে ভেবেছ সেখানে থেমে যাও। আমি এখনো এতটা ভেঙে পড়িনি যে আমার স্ত্রীকে গহনা বিক্রি করতে হবে। তুমি জানো না তুলি, একটা পুরুষের আত্মসম্মান কতটা সূক্ষ্ম জিনিস। হয়তো আমি প্রচুর অভাবী, দেনার ভিড়ে ভরে গেছে আমার চারপাশ, হয়তো ব্যর্থ, কিন্তু এখনও আমি তোমার শরীরে থাকা অলংকার দেখে শান্তি পাই। আমার পুরুষত্ব এতটা সস্তা না যে স্ত্রীর সেই গহনা বিক্রি করে আমি শান্তি কিনব, বুঝেছ? তুলি নিচু কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সম্মান ছোট করিনি রায়হান, আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছি। রায়হান তুলির মুখে এক হাত রেখে নরম গলায় বলে ওঠে, তুমি পাশে আছো বলেই আমি এত কিছু করতে পারছি তুলি। তোমার হাসিটা আমাকে সাহস দেয়, তোমার বিশ্বাসটা আমাকে টিকিয়ে রাখে, কিন্তু আমাকে পুরুষ হিসাবে লড়তে দাও প্লিজ। আমি জানি কোনো কিছু ভেঙে গেলে গড়তে সময় লাগে, আর আমি চাই না তুলির সামনে ভঙ্গুর হয়ে যাওয়া রায়হান দাঁড়িয়ে থাকুক। তুলি রায়হানের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। রায়হান হালকা হাসে তুলির দিকে তাকিয়ে, তারপর তুলির হাত শক্ত করে ধরে বলে ওঠে, তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি দেখে নিব। তুলি হালকা হেসে সম্মতির সূচক মাথা নাড়ায়। রায়হান টাকাগুলো উঠিয়ে নিয়ে আলমারির ভেতর তুলে রাখে। তার চোখে ভাসে একটাই চিন্তা, এই পরিবার, এই মানুষগুলো যেন কষ্টে না পড়ে। নিজের ঘাম, নিজের ঘুম, নিজের সব স্বস্তি বিলিয়ে দিতে পারে তাদের জন্য। রাত ঘনিয়ে এসেছে, আকাশে ভারী মেঘ, বৃষ্টি নামার পূর্বাভাস। ঘরে জানালা খুলে রেখেছে রায়হান, একটু হাওয়া আসুক এই আশায়, কিন্তু বাইরে শুধু ধোঁয়াটে গন্ধ আর ভ্যাপসা ক্লান্তি। বিছানায় আটশোয়া হয়ে আছে রায়হান, মাথার নিচে একটা বালিশ গুজে শরীরটাকে এলিয়ে দিয়েছে, চোখ বন্ধ করে রেখেছে। উদ্দেশ্য ঘুম নয়, শুধু একটু বিশ্রাম। মাথার ভেতর চিন্তা কিলবিল করছে, এই ঘর, এই সংসার, মা, আব্বা, তুলি, ঋষভ, রনি, রিমি, রুহি, প্রত্যেকটা মুখ তার সামনে ভেসে ওঠে বারবার। মাঝে মাঝে ক্লান্ত লাগে তার, ভেঙে পড়তে চায় শরীর, অথচ এখন ভাঙার কোনো সুযোগ নেই, দায়িত্ব তার কাঁধে। ঠিক এমন সময় দরজায় ধীরে ধীরে টোকা পড়ে। দরজার পাশ থেকে কেউ বলে ওঠে, দা ভাই আসবো? রায়হান চোখ মেলে তাকায়, ঋষভ দাঁড়িয়ে আছে দরজায়, মুখটা বেশ গম্ভীর, চোখে দুশ্চিন্তা। রায়হান হালকা হেসে বলে ওঠে, আয় আয়, ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? ঋষভ ঘরে ঢুকে ধীর পায়ে এগিয়ে আসে, বিছানার কাছে এসে বসে পড়ে। চোখে মুখে দ্বিধা ঋষভের, যেন কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু শুরুটা কোথা থেকে করবে বুঝতে পারছে না। রায়হান ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, তোর সামনে পরীক্ষা না, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হচ্ছে? ভালোই আছে প্রস্তুতি, দেখা যাক কি হয়। ফর্ম ফিল আপ করেছিস তো? হ্যাঁ, আগের মাসেই করেছি, তোমাকে বলেছিলাম তো, ভুলে গেছো? রায়হান হেসে বলে ওঠে, এই তো দেখেছিস, সব ভুলে যাচ্ছি আজকাল, টেনশনে মাথাটা পুরো এলোমেলো হয়ে গেছে। ঋষভ একটু সময় নিয়ে আস্তে করে বলে ওঠে, দা ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আব্বার দেনার কি হবে? তুমি কিভাবে সামলাবে সবকিছু? রায়হান চোখ সরিয়ে জানালার দিকে তাকায়, কিছু সময় নীরব থেকে আবার ঋষভের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি পারবো ইনশাআল্লাহ, তুই চিন্তা করিস না, আমি দেখছি সব। আপাতত ব্যাংকে যতটা সেভিংস ছিল নিয়ে এসেছি, আর বাকি টাকার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিতে হবে। ঋষভ কিছুক্ষণ চুপ থেকে পকেট থেকে একটা প্যাকেট বের করে রায়হানের হাতে দিয়ে বলে ওঠে, এইটা রাখো দা ভাই। রায়হান অবাক হয়ে প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে তার ভেতর টাকা, সব 100, 500, 1000 টাকার নোট। রায়হানের চোখে বিস্ময় নিয়ে বলে ওঠে, এই টাকাগুলো কোথা থেকে এলো? তুই এসব আনলি কোথা থেকে?
ঋষভ শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি রনি আর রিমি টিউশনি থেকেও যা জমিয়েছিলাম সবটাই এখানে আছে। জানি এটা খুবই সামান্য, কিন্তু ভাবলাম তোমার কাঁধে সব চাপিয়ে রাখা অন্যায়, আমাদেরও কিছু দায়িত্ব আছে। রায়হান স্তব্ধ হয়ে যায়, শব্দ খুঁজে পায় না। তার ছোট ভাই বোনগুলো কত বড় হয়ে গেছে। মনে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে রায়হানের। রায়হান কম্পিত কণ্ঠে বলে ওঠে, তুই এসব কি বলছিস ঋষভ? আমি তো তোদের সেরকমভাবে কিছুই দিতে পারি না। তোরা নিজেরাই নিজেদের পড়াশোনার খরচ নিজেরা চালাস। এত কষ্ট করে সেখান থেকে তোরা টাকা জমিয়েছিস, আমাকে দিয়ে দিলে তোরা চলবি কি করে? ঋষভ নরম গলায় বলে ওঠে, চলতে পারবো দা ভাই, এই মাসের খরচ চালানোর মতো কিছু রেখে দিয়েছি আমরা, আর এগুলো সব সেভিংস আমাদের। আমরা যদি নিজেরা একটু কষ্ট না করি তাহলে তোমার কষ্ট আরও বেড়ে যাবে, সেইটা আমরা চাই না। আর পরিবারের সমস্যা যখন তৈরি হয় তখন সবারই একটু কষ্ট করতে হয়। রায়হান চুপ করে যায়, চোখে পানি জমে যায় তার, গলা ভার হয়ে আসে তার। নিজেকে সামলিয়ে রায়হান বলে ওঠে, তোরা অনেক বড় হয়ে গেছিস। তুমি আমাদের জন্য যা করেছো, ইনফ্যাক্ট এখনও যা করে যাচ্ছ, তার কাছে এটা কিছুই না। তুমি তো সারাক্ষণ এই পরিবার আমাদের পিছনেই ছুটছ, নিজে কিছুই চাও না। সেখানে একটু সাহায্য করার চেষ্টা করছি মাত্র। রায়হান টাকাগুলোর দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, নিলাম তোদের টাকা। কত আছে এখানে? 70,000। আচ্ছা, ভালোই। এখন মোট 4,70,000 হলো, আর 1,30,000 কম থাকছে। কথা বলে সময় চেয়ে নিব, চিন্তা করিস না। ঋষভ মাথা ঝাঁকিয়ে বলে ওঠে,